আছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টিথ সম্বন্ধে ফার্স্টে স্টার্ট করবো। আগের দিন বাক্কাল ক্যাভিটির পার্ট স্টার্ট করেছিলাম, আজকে স্টার্ট করব টিথ সম্বন্ধে। আমাদের বাক্কাল ক্যাভিটির মধ্যে যখন দেখব বাক্কাল ক্যাভিটির স্ট্রাকচারটা, বাক্কাল ক্যাভিটির মধ্যে এই দুখানা জ আছে, ঠিক আছে, আপার জ লোয়ার জ, এই দুখানা জ আছে। দুটো জ প্রোভাইডেড উইথ সেভারাল কাইন্ডস অফ টিথ। কেমন? দুটো জয়ের মধ্যে বিভিন্ন রকমের টিথ রয়েছে। আমরা যেহেতু হিউম্যান বিইং, আমাদের টিথগুলো ডিফারেন্ট টাইপস ফর ডিফারেন্ট ফুড, কাটিং, বাইটিং, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক বলছি? আমাদের দাঁতগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, কারণ আমরা হচ্ছি ওমনিভোর। আমাদের বিভিন্ন রকম খাবার খেতে হয়। আমরা একদিকে হার্বস খাচ্ছি, একদিকে ফ্লেশ খাচ্ছি, একদিকে ফ্রুট খাচ্ছি, সমস্ত রকম কম্বিনেশনের খাবার খাচ্ছি। দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং ডিফারেন্ট কাইন্ডস অফ টিথ। টিথ নিয়ে যে স্টাডিটা হয়েছে সেই স্টাডিটাকে আমরা বলবো ওডোন্টোলজি। একটু লিখে নেবে, টিথ নিয়ে যে স্টাডিটা হয়েছে স্টাডিটার নাম ওডোন্টোলজি। আমরা দেখব যেহেতু হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে আলোচনা করছি বা হিউম্যানের সিস্টেম সম্বন্ধে বলছি, সো হিউম্যানের টিথের যে টাইপটা ফার্স্টেই আমরা দেখব হেটেরোডন্ট টিথ। হেটেরোডন্ট, DONT, ডন্ট মানেই হচ্ছে দাঁত। হেটেরো মানে কি? হেটেরো মানে ডিফারেন্ট। সো উই আর হ্যাভিং ডিফারেন্ট টাইপস অফ টিথ, দ্যাটস ওয়াই উই আর হেটেরোডন্ট অ্যানিমেল। নেক্সট আমরা হচ্ছি থেকোডন্ট। দেখো, থেকোডন্ট যদি ছবি এঁকে দেখাতে চাই, সাপোজ এটা হচ্ছে আমাদের গাম বা এটা হচ্ছে আমাদের জবন, যেন মনে হয় জবন, সাপোজ এটা হচ্ছে জবন, জবনের মধ্যে কেউ যেন মনে হচ্ছে এরকম করে দাঁতগুলোকে জাস্ট টুপটুপ করে বসিয়ে দিয়েছে, একদম ভেতরে ডিপে ইনসার্ট করে করে কেউ বসিয়ে দিয়েছে। This kind of arrangement where the tooth is embedded inside the jawbone, তাই তো, একে আমরা বলবো কি? থেকোডন্ট। দেখবে বাড়িতে যদি কোনো বয়স্ক লোকজন থেকে থাকে, সে দাঁত যদি তুলে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, বাচ্চাদের একবার দাঁত পড়ে, বয়স্কদের একবার দাঁত পড়ে, বাচ্চাদের দাঁতটা জাস্ট টান মারলে উঠে চলে আসে, কোনো কষ্ট নেই, একটুখানি রক্ত পড়বে, একটুখানি ব্যথা পাবে, দ্যাটস ইট। বাট বয়স্ক লোকজনের যখন দাঁতটা তোলা হয়, দেখবে মাড়িটাকে কাটা হয়, ঠিক আছে, এখানে পুরো মাড়িটাকে কাটা হয়, কেটে দু সাইড থেকে কেটে বা কখনো কখনো এক সাইড দিয়ে এরকম ট্রান্সভার্সভাবে কেটে দাঁতটাকে তোলা হয়। তার কারণ আমাদের দাঁতের 2/3 পোর্শন ইজ ইনসার্টেড ইনসাইড দ্য গাম, সো ইট ইজ কল্ড থেকোডন্ট। ক্লিয়ার? লিখে নাও, ছবিটা এঁকে নাও। হেটেরোডন্ট মানে ডিফারেন্ট কাইন্ডস অফ টিথ। আমরা দেখবো একটুখানি পরে, ইনসিজার আছে, ক্যানাইন আছে। হেটেরোডন্ট কেন আমরা হই? কারণ আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড আমরা ইনটেক করি। উই আর ওমনিভোর, দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং হেটেরোডন্ট টিথ। ক্লিয়ার? আমরা হিউম্যান বিইংয়ের ডেন্টাল ফর্মুলা পড়ব, তার আগে জেনে নিই নাম্বার 3। নাম্বার 3তে দেখো, টুথ এরাপশন বলে একটা ঘটনা বলবো। টুথ এরাপশন, এখানে কি হবে? যখন একটা বাচ্চা আফটার ল্যান্ডিং, আফটার বার্থ, দেখা যাচ্ছে তার মোটামুটি 6 থেকে 8 মাস পরে তার ফার্স্ট মিল্ক টিথটা আসছে। কোন টিথ ফার্স্ট আসবে? ফার্স্ট আসবে সেন্ট্রাল ইনসিজার, একদম সামনের দিকে দুখানা ইনসিজার তার ফার্স্ট আসবে, দ্যাট ইজ কল্ড টুথ এরাপশন। ঠিক আছে, ফার্স্ট দাঁত আসাটাকে বলবো টুথ এরাপশন। ক্লিয়ার? লিখে নাও টুথ এরাপশন, জাস্ট পয়েন্টগুলো নোট ডাউন করবে, আর কিছু না। কি? হোয়াট ইজ দিস? ও আচ্ছা আচ্ছা, বুলেটস করো।
এটা তো শুধু তুমি নোট ডাউন করছো, ওই জন্য যা কিছু করতে পারো। সরি 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 ইয়েস, ফার্স্ট টিথ দ্যাট ইজ কল্ড, মানে জ বোনটাকে না জাস্ট একটুখানি মানে আমরা বলি না ফুরে বেরোনো, সেরকম করে ফুরে জাস্ট ফার্স্ট দাঁতটা বেরোচ্ছে, সেটাকে বলো টুথ এরাপশন। থেকোডন্ট দেখালাম একটুখানি আগে, আমরা হিউম্যানরা থেকোডন্ট টাইপের অর্গানিজম হই। এর কন্ট্রাস্টে দেখো অ্যাক্রোডন্ট। তোমরা যদি কখনো কুমিরের ডেন্টিশনটা ফলো করে থাকো, কুমির যখন হাঁ করে ওটা তো ফলো করা আমাদের পক্ষে খুব ইজি, তাই না? কুমির যখন হাঁ করে দেখবে ওদের যেন মনে হয় জবনের ওপর দাঁতগুলো জাস্ট কেউ টুকটুক করে বসিয়ে রেখেছে, না ঢোকানো থাকে না, দেখে যেন মনে হয় জাস্ট জবনের ওপর টুকটুক টুকটুক করে কতগুলো দাঁত বসানো রয়েছে, দ্যাট ইজ কল্ড অ্যাক্রোডন্ট। হ্যাঁ, এর মতো তো এটা পায় না, তো অতখানি স্ট্রেংথ পায় না, এদের স্ট্রেংথ অনেকটা কম হয়। অ্যাক্রোডন্ট হয়েছে? না না, থেকোডন্ট হচ্ছে যেখানে টুথ ইজ ডিপলি ইনসার্টেড উইদিন দ্য গাম, অ্যান্ড অ্যাক্রোডন্টে টুথ ইনসার্টেড থাকছে না, ঠিক আছে? টুথ ইজ অ্যাটাচড উইথ দ্য জ বোন অনলি। না, দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা সেরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ওদের অত স্ট্রেংথ থাকে না আমাদের যেরকম থাকে। একদম একদম, কুমিরের অনেক বেশি, বাট ওদের দাঁতের কোয়ালিটিটাই এরকম, তার মানে দাঁত টুকটুক করে পড়ছে আবার নতুন করে গজাচ্ছে এরকম কিন্তু ব্যাপারটা ধরে নিও না। এটা বোঝা গেল? নেক্সট চলো। আমরা হিউম্যানরা থার্ড ফোর্থ নাম্বার দেখো, একে কিন্তু কোনো ইয়ে দিও না, কোনো নাম্বারিং করো না, কারণ এটা আমি আউটসাইড বলেছি। নাম্বার 4 দেখো, ডাইফায়োডন্ট। ডাই মানে কি? টু। ডাইফায়োডন্ট ইন্ডিকেট করছে 2 টাইমস অফ অ্যাপিয়ারেন্স অফ টিথ। আমাদের জন্মের পরে 6-8 মাস পরে যেটা বললাম টুথ এরাপশন যেটা হচ্ছে, এটা মিল্ক টিথ আসছে। কয়েক বছর পরে মোটামুটি আমরা যখন 3-4 বছর 5 বছর অনেকে কভার করার পরে তখন আমাদের পার্মানেন্ট টুথ আসছে। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলছি? ডাইফায়োডন্ট। লেখো 2 সেটস অফ টুথ। 2 সেটস, জাস্ট আ মিনিট, 2 sets of teeth in lifetime. যদি ডাইফায়োডন্ট মানে 2 সেটস অফ টিথ হয় ইন কেস অফ হিউম্যান, তাহলে আমি বলতে পারি মনোফায়োডন্ট। মনোফায়োডন্ট মানে কি? মনো মানে এক, তাই তো? তার মানে এদের সারা লাইফ টাইমে একবারই দাঁত আসবে। লেখো 1 set of tooth during entire lifetime. সরি, একটুখানি ভাবো তো কার হতে পারে মনোফায়োডন্ট। একটা এক্সাম্পল দাও। টাইগার, লায়ন, রেপটাইলস, ঠিক আছে? ফ্রগদের সেরকমভাবে টুথ হয় না, হ্যাঁ টুথ হয়, অন্যরকম টুথ হয়, রেপটাইলস হয় না, মনোফায়োডন্ট। নেক্সট পলিফায়োডন্ট। পলিফায়োডন্ট অ্যাজ ইউজুয়াল, পলি মানে অনেকবার, বারবার করে দাঁত রিপিটেড টাইমে আসবে, দাঁত পড়বে আবার দাঁত উঠবে, দাঁত পড়বে আবার দাঁত উঠবে। এটার একটা বেস্ট এক্সাম্পল, একটাই বেস্ট এক্সাম্পল দেবো, ফ্যাংস। ফ্যাংস জানো তো? ফ্যাং, ফ্যাং, সাপের ফ্যাং হয় না? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, ফ্যাংয়ের মেকানিজম দেখিয়ে দেবো। পলিফায়োডন্টের এক্সাম্পল দিলাম, ফ্যাংস অফ স্নেক। স্নেকের ক্ষেত্রে এটা দেখতে পাবো, দেখবে স্নেকের
একদম সামনের দিকে দুখানা, সাপের কামড় দেখেছে দুখানা ডট ডট হয় না কেন? কারণ ওদের সামনের দিকে ঠিক দুখানা এরকম বেঁকানো দাঁত থাকে, এগুলোকে আমরা বলি ফ্যাংস। ওদের গলার এখানে যেখানে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডটা আছে, আবার গলার এখানে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড নেই, মানে ওদের গলার এখানে আছে পয়জন গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ডটাই মডিফাই করে পয়জন গ্ল্যান্ড হয়ে গেছে। সেই পয়জন গ্ল্যান্ড থেকে ঠিক আমাদের স্যালিভারি গ্ল্যান্ড যেমন ডাক দিয়ে কানেক্টেড, ওদেরও পয়জন গ্ল্যান্ড ডাক দিয়ে কানেক্টেড, আর সেই ডাকগুলো গিয়ে ওপেন হচ্ছে ওদের ফ্যাংসের মধ্যে। সেই জন্য যখনই সাপ আমাদেরকে কামড়ায়, ঠিক সিম্পল যেরকম ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশনের তোমার লিকুইডটা আমাদের বডির মধ্যে পুশ হয়, এখান থেকেও ওদের বিষটা আমাদের বডির মধ্যে ঢুকে গেল। যারা রিসার্চ করে ওরা করে কি সাপগুলোকে ধরে নিয়ে গিয়ে ওদের দাঁতগুলোকে ভেঙে দেয়, বলে না বিষ দাঁত ভেঙে দেয় সাপের, তার মানে ফ্যাংগুলোকে ভেঙে দেয়। কিন্তু এদের সেই ক্যাপাসিটি আছে ফ্যাংগুলোকে আবার রিজেনারেট করবার, যতবার ভাঙবে ততবার তৈরি হবে। দ্যাটস ওয়াই দে আর কল পলিফায়োডন। এটা আমরা জানতাম না। নেক্সট, ভেঙে দেয় কারণ কি? সাপ দিয়ে না অনেক রকম, বিশেষ করে সাপের বিষটা খুব মানে, একটু বন্ধ করো ওটা। চালু করো, করে দিয়েছ? ডেন্টিশনটা কি আগে জেনে নাও। যদি আমি বলি এটা আমাদের কমপ্লিট দুখানা জবন, আপার জবন লোয়ার জবন, তাহলে ডেন্টিশন হচ্ছে প্রত্যেকটা জবনের হাফ সেটকে আমি ডেন্টিশন বলবো, ঠিক আছে? ওপর জবন, আপন লোয়ার জবন, এটাকে বলবো একটা অর্গানিজমের ডেন্টিশন, ঠিক আছে? তো আমরা যখন হিউম্যান ডেন্টিশন দেখব, সেটা দেখব 2 1 2 3 বাই 2 1 2 3। বলছি ব্যাপারটা কি। একদম ফ্রন্টে আমাদের একটা দাঁত থাকে, তার নাম হচ্ছে ইনসিজার। ইনসিজারটাকে আমরা বলে থাকি, ইনসিজারটা মোটামুটি এরকম দেখতে হয়, মোটামুটি ফ্ল্যাট হয়, চ্যাপটা হয়, একটুখানি সাইজে ব্রড হয় ইনসিজার। এরা মেনলি খাবারগুলোকে হোল্ড করতে সাহায্য করে, দ্যাটস ইট, খাবারটাকে শুধু হোল্ড করতে সাহায্য করবে। ক্লিয়ার? এদের নাম হচ্ছে ইনসিজার। নেক্সট বলবো একটুখানি সুচলো টাইপের, দেখো শার্প এপেক্স, এটার নাম হচ্ছে ক্যানাইন। যখনই দেখবে শার্প এপিক্যাল পার্ট, তখনই বুঝবে এগুলো টিয়ারিংয়ে হেল্প করবে, হোল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ টিয়ারিং। নেক্সট দেখবো প্রিমোলার, একটুখানি ভালো করে ফলো করবে। প্রিমোলারের ক্ষেত্রে তোমরা আগে ছবিটা দেখে নাও, তারপর আঁকবে নিজেরা। প্রিমোলারের ক্ষেত্রে দেখো এই একটা হিলক লাইক স্ট্রাকচার, এই একটা হিলক লাইক স্ট্রাকচার, দ্যাট মিন্স দিজ আর টু এক্সটেনশনস টু কাস্প, কাপ না কিন্তু কাস্প বলছি, CUSP, কাস্প। So two cusps are present, that's why it is called bicuspid structure. It is the characteristic feature of premolar. হ্যাঁ, bicuspid লিখে দিচ্ছি। bicuspid, দুখানা কাস্প থাকছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি। মোলার আর প্রিমোলার একই ফাংশন পারফর্ম করবে, সেই জন্য আমি একসাথে বলে দেব। মোলারের ছবিটা দেখো, মোলারের কিন্তু জাস্ট আ মিনিট, একটু ভালো করে খেয়াল করো তোমরা। প্রিমোলার আর মোলার মোর অর লেস সিমিলার, তাকিয়ে দেখো। প্রিমোলার আর মোলার মোর অর লেস সিমিলার, কিন্তু প্রিমোলারে যে কাস্পগুলো খুব সুন্দর এক্সটেনশন ছিল, উঁচু উঁচু বোঝা যাচ্ছে হিলক লাইক স্ট্রাকচার, সেটা কিন্তু মোলারে বোঝা যাচ্ছে না, কারণ মোলারটা হচ্ছে মোর অর লেস ফ্ল্যাট হয়ে গেছে। কিছুই না, আমরা বলবো প্রিমোলারেরই একটা মডিফাইড ফর্ম হচ্ছে মোলার। জেনে রাখবে বাচ্চাদের ক্ষেত্রে, হিউম্যান বেবিজের ক্ষেত্রে আমাদের কিন্তু তখন প্রিমোলার থাকে না, তখন শুধু মোলার থাকে। পরবর্তী সময় যখন প্রিমোলারটা ওঠে, তখন মোলারটা পেছন দিকে সরে যায়। ক্লিয়ার? দুজনের একই ফাংশন পারফর্ম করবে, এটা হচ্ছে গ্রাইন্ডিং। বোঝা গেল?
দুজনেই গ্রাইন্ডিংয়ের ফাংশন পারফর্ম করবে, ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং। সৌভিক আবার একটু বন্ধ করো, করেছো? ওকে, তাকাও, ওইদিকে তাকাও। দেখতে পাচ্ছি দুখানা ইনসিজার, পাশাপাশি ঠিক দুখানা ইনসিজার থাকবে। নেক্সট একখানা ক্যানাইন এখানটাতে, যখন আমরা ফ্লেশ খাবো তার জন্য এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? একখানা ক্যানাইন, দুখানা প্রিমোলার, ঠিক এখান দিয়ে দুখানা প্রিমোলার থাকে, হলো, আর তিনখানা মোলার। এই ক্ষেত্রে বলবো তিনখানা মোলার কিন্তু ইট ইজ নট কম্পালসারি ফর অল হিউম্যান বিইং। মোস্ট অফ কেসেস আমাদের দুখানা মোলারে শেষ হয়ে যায়, কারুর ক্ষেত্রে এই 3 নম্বর মোলারটা ওঠে, এটাকে আমরা বলি উইজডম টিথ। কখন ওঠে? যখন আমাদের, এটাকে বাংলায় বলা হয় আক্কেল দাঁত। হ্যাঁ, মানে আমাদের যখন বুদ্ধিটা যখন ম্যাচিওর হয়, মানে উইজডমের টাইমে এটা আসছে বলে এটাকে উইজডম টিথ বলছেন। সো আমরা যখন ডেন্টাল ফর্মুলাটা কমপ্লিট দেখব তখন দেখতে পাবো আপার জ, হাফ পার্ট অফ আপার জ বাই হাফ পার্ট অফ লোয়ার জ, 2 1 2 3 বাই 2 1 2 3 ইন্টু হোল ইন্টু 2 করব, সেখানে পেয়ে যাব টোটাল 32 নাম্বার অফ টিথ ইন কেস অফ হিউম্যান অ্যাডাল্ট। আর হিউম্যান বেবিজের ক্ষেত্রে আমরা জানবো ওদের ক্ষেত্রে এই মোলারটা, সরি প্রিমোলারটা কি হবে? প্রিমোলারটা কি হবে? থাকবে না, আর পেছন থেকে একখানা মোলার থাকবে না। সেই জন্য চিলড্রেনদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হবে 2102 বাই 2102। তোমরা যখন ডেন্টাল ফর্মুলা লিখবে তোমরা একটা পাথওয়ে মেনটেন করবে, ঠিক আছে? এইটা করে তার পাশে লিখবে 2123 বাই 2123, এটা তোমরা মেনটেন করবে। শুধু এটুকু লিখে দেবে না, এটাকেও লিখে দেবে পাশে, যদি চাও নিচেরটাতেও লিখতে পারো, বাট নট নেসেসারি। ক্লিয়ার? বুঝি? হ্যাঁ, ওটাও করা যায়, ওটাও একটা সিস্টেম। বাট আমাদের উচিত কি এইটাকে মেনশন করা, আমরা অনেকে মেনশন করি না, ডিরেক্টলি এটা লিখে দিই। মুছবো প্রীতম, মুছবো? তোমরা একটু নোট ডাউন করো। থার্ড মোলার, yes, third molar is called vestigial tooth. You know about vestigial organ. What is vestigial organ? যেটা নন ফাংশনাল, তাই তো, সেটাকে ভেস্টিজিয়াল বলবো। সো থার্ড মোলারটাই কিন্তু আমরা সেভাবে ইউজ করি না। মোস্ট অফ হিউম্যানে 28 থাকে আমাদের নাম্বার অফ টুথ, আর যাদের ক্ষেত্রে উইজডম টুথটা চলে আসে তাদের ক্ষেত্রে 32 হয়ে যায়। নেক্সট লেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ টিথ ফাউন্ড in horse, maximum number of teeth found in horse. হর্সের ডেন্টাল ফর্মুলাটা মেনশন করো 3143, ঠিক যেভাবে দেখালাম 3143 বাই 3143, 44 নাম্বার অফ টিথ হয়েছে। সৌভিক, আমরা দেখতে পাই এলিফ্যান্টদের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা দুখানা কি থাকে, ওগুলো টাস্ক থাকে। এই টাস্কগুলো কখনো কখনো হয় ক্যানাইনের মডিফাইড ভার্সন, কখনো কখনো হয় ইনসিজারের মডিফাইড ভার্সন, ঠিক আছে? এলিফ্যান্টের টাস্ক কিন্তু ইনসিজারের মডিফাইড ভার্সন। কেন থাকে? প্রশ্ন হচ্ছে কেন থাকে? হাতি ওই দাঁতগুলো দিয়ে কী স্পেশাল কোন রাজকাজটা করে ভাবো তো? কী করে হাতি? বলো বলো বলো, বুঝতে পারছি। ওরা কি রেগুলার গাছ আপলোড করে করে খাবার খাবে? কাজ নেই, তাহলে কী করে ভাবো তো?
বা পার্সোনাল প্রোটেকশন মানে আমাদের কাজের জন্য ও নিজে দাঁতটাকে বানাবে? না না, ভেস্টিজিয়াল কেন হবে? চোখের সামনে এত বড় দেখতে পাচ্ছি, কেন ভেস্টিজিয়াল হবে? অ্যাকচুয়ালি জানবে, প্রত্যেকটা অর্গানিজম যারা আছে না, প্রত্যেকটা মানে হিউম্যান বাদ দিয়ে বাকি সমস্ত অর্গানিজমে মেল অর্গানিজমস আর মোর অ্যাট্রাকটিভ দেন ফিমেল, ঠিক আছে? আমরা যত ইনসেক্ট দেখবো, মানে যত ম্যামাল বাদ দিয়ে, সরি হিউম্যান বাদ দিয়ে বাকি যত অর্গানিজম দেখবো প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়। তো ওটা হচ্ছে হাতির, ঠিক যেরকম করে লায়নদের ক্ষেত্রে দেখবে ওদের প্রচুর পরিমাণে কেশর থাকে, তাই তো, হেয়ার্স থাকে। তো এটা কেন থাকে, লায়নের এত বেশি কেশর কেন থাকে? ওটা হচ্ছে ওর অ্যাট্রাকশন, সেন্টার অফ অ্যাট্রাকশন, যার জন্য লায়নেসগুলো ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়, তাই তো? ঠিক সেরকম করে মেল এলিফ্যান্টদের ক্ষেত্রে ওই টাস্ক হচ্ছে ওর অ্যাট্রাকশন, ফিমেলদের ক্ষেত্রে তুমি কখনো টাস্ক দেখতে পাবে না। তো ওই জন্যই ফিমেলরা ওর প্রতি অ্যাট্রাক্ট হয়, দ্যাটস ইট, আর কোনো কারণ নেই। না না, টাস্ক থাকবে না, টাস্ক থাকবে না। whenever the tooth get enlarged then it is called task, তাই তো? নেক্সট আমরা এবার একটা দাঁতের ছবি এঁকে তার স্ট্রাকচারটাকে দেখব, ভালো করে ফলো করো। টুথের স্ট্রাকচারটা আঁকবার একটা সিম্পল কায়দা দেখাচ্ছি, ভালো করে ফলো করবে, আগে দেখবে তারপরে আঁকবে। কেন কেন কিসের জন্য? এলিফ্যান্টের দাঁতের কাউন্ট আমাদের লাগবে না, আমাদের কি লাগবে বলে দিচ্ছি, হর্স লাগবে, মাউস লাগবে, অপোসাম লাগবে, হিউম্যান লাগবে। হ্যাঁ দেখো, আমরা যখন টুথের স্ট্রাকচারটা আঁকবো, হ্যাঁ র্যাট ফ্লি, ওটা যেটা পোকা, র্যাট ফ্লি, হ্যাঁ পোকা। আচ্ছা তোমরা কিন্তু আগে ফলো করো, ফলো করে তারপরে আঁকবে। এই স্ট্রাকচারটা খুব ভালো করে তোমাদের আগে বুঝতে হবে। তুমি বলো আর্য, এটা কোন টাইপের টুথ আমি এঁকেছি? 4 type of tooth we come to know. So which kind is this? Incisor, premolar, molar, which one? Why? কেন কি আছে? কেন ইনসিজার না এটা? কেন ইনসিজার না? ওকে দেখো, আমাদের টুথের অনলি 1/3 পোর্শন বাইরের দিকে বেরোনো থাকে। তো এখান থেকে আমরা একটা জবন আঁকবো, তোমরা আগেও যেটা দেখেছো এটা হচ্ছে আমাদের জবন বা গাম। সো টুথের এটা হচ্ছে 1/3 পোর্শন, এটা এখানে থাকে 2/3 পোর্শন ডিপ রুটেড থাকে। ক্লিয়ার? টুথের বাল্ক তৈরি করছে ডেন্টাইন বলে একটা সাবস্টেন্স। টুথের যে মেইন বডি বা মেইন বাল্ক অফ টুথ তৈরি করছে ডেন্টাইন, ঠিক আছে? টুথের ক্রাউন বলে একটা, আগে শুনে নাও তারপর তোমরা ছবি আঁকো। টুথের ক্রাউন বলে একটা পোর্শন থাকে, জাস্ট দেখবে ঠিক রাজারা যেরকম করে মাথার ওপর ক্রাউন পরতো, তো টুথের ক্ষেত্রেও এইটা কিন্তু টুথের ক্রাউন না, ভালো করে বুঝবে, এটা হচ্ছে টুথের বাল্ক, টুথের বডি ডেন্টাইন, এর মাথার ওপর বসে আছে এই ক্রাউনটা। ক্লিয়ার? কী দিয়ে তৈরি হচ্ছে? এনামেল নামে একটা সাবস্টেন্স দিয়ে তৈরি হচ্ছে। এই এনামেলটা হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের বডির সবথেকে হার্ডেস্ট সাবস্টেন্স, যেটাকে কোনোভাবেই ভাঙা যায় না। একটা দাঁতকে, তোমাদের কাছে আমার প্রশ্ন, ওটা বন্ধ করো একটু, এখানে একটু ভালো করে ফলো করবে। এই যে জবন, জবনের সঙ্গে না আমাদের দাঁতের একটুখানি গ্যাপ থাকে। সাপোজ একটা স্পঞ্জের মধ্যে বা খানিকটা তোমার ওই স্পঞ্জই ধরে নাও, স্পঞ্জের মধ্যে তুমি একটা শক্ত একটা সাবস্টেন্সকে ঢোকাচ্ছ,
ঢুকবার সময় সাইডে একটুখানি গ্যাপ লেফট করবে, তাই তো? সেই গ্যাপটার মধ্যে এই জবন আর দাঁতের মাঝখানের এই গ্যাপটার মধ্যে একটা সিমেন্ট বলে সাবস্টেন্স থাকে। এই সিমেন্ট কি করবে? সিম্পল আমরা যখন দেখবো বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে তখন সিমেন্ট কি করছে, একের পর এক ব্রিকগুলোকে জাস্ট পেস্টিং করছে। এই সিমেন্টটাও কিন্তু আমাদের দাঁতকে জবনের সঙ্গে এরকম শক্ত হয়ে লেগে থাকতে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম বলবো, এখান দিয়ে যাবে সিমেন্ট, এখান দিয়ে থাকবে পুরো সিমেন্ট। এই যে এখান দিয়ে পুরো সিমেন্ট থাকবে আমাদের, এটা এর ভেতরে রয়েছে জবন, এখান দিয়ে পুরো সিমেন্ট যাবে, মার্ক করো সিমেন্ট। অ্যাট দ্য সেম টাইম বলবো, এই সিমেন্টের এইখানতে একটা লিগামেন্ট যাচ্ছে, এই লিগামেন্টটাকে বলবো পেরিওডন্টাল লিগামেন্ট। উই নো লিগামেন্ট অলওয়েজ অ্যাটাচ বোন উইথ বোন। এই লিগামেন্টটার নাম পেরিওডন্টাল লিগামেন্ট। অ্যাকচুয়ালি এই পেরিওডন্টাল লিগামেন্টই আমাদের জবনের সঙ্গে টুথকে অ্যাটাচ করতে হেল্প করছে। আমরা বলি সিমেন্ট মেটেরিয়াল, বাট বেসিক্যালি পেরিওডন্টাল লিগামেন্ট এতে হেল্প করছে। কোনখানে লেবেল করবে তোমরা একটুখানি আইডিয়া করে নাও। এই সিমেন্টের এখানটাতে হবে না, এই সাইডে চলে এসো। এখানটাতে জাস্ট এই দাঁতের এই ব্যারিকেড, ভালো করে বোঝো, প্রত্যেকে দেখবে, ঋষিন দেখো, দাঁতের এই হচ্ছে ব্যারিকেড আর এই যাচ্ছে জবন। এর মাঝখানের এই পোর্শনটা ফিল আপ থাকবে সিমেন্ট দিয়ে, আর এইখান দিয়েই যাবে পেরিওডন্টাল লিগামেন্ট। দাঁড়া এটাকে মুছি। হ্যাঁ, সিমেন্টের ওখান দিয়ে যাচ্ছে। তাকিয়ে থাকো সবাই, বোর্ডের দিকে তাকিয়ে থাকো। এই হচ্ছে আমাদের দাঁতের বাউন্ডারি, ঠিক বললাম? আর এই যাচ্ছে আমাদের জবন। এই যে মাঝখানের যে সামান্য একটা গ্যাপ থাকে, খুব সামান্য, এখানে দেখাচ্ছি মোটা করে, অ্যাকচুয়ালি এই গ্যাপটা খুব সামান্য থাকে। এই গ্যাপের মধ্যে একটা সাবস্টেন্স জমে যেটার নাম হচ্ছে সিমেন্ট। দেখো এখানে মার্ক করেছি, এখানে থাকে সিমেন্ট, ক্লিয়ার? আর এইখান দিয়েই যাচ্ছে একটা লিগামেন্ট, যেই লিগামেন্ট দাঁতকে অ্যাটাচ করছে উইথ জবন, এটার নাম পেরিওডন্টাল লিগামেন্ট। মনীষা দেখতে পেয়েছো? ওকে, এটাকে ফিগার লেখো। স্ট্রাকচার অফ টুথ মডিফাই করতে হবে না, এটা প্রিমোলার বা মোলার কিছু মডিফাই করতে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট টার্ম এখানে বলবো পাল্প। তোমরা যখন একটা কালারফুল ছবি যখন দেখবে, একটা কালার ডায়াগ্রাম যখন দেখবে, তখন দেখবে দাঁতের এই পোর্শনগুলোর মধ্যে কয়েকটা কালার ভ্যারাইটি ইউজ করা হয়। তার মধ্যে এনামেলের কোনো রকম কালার আমরা ইউজ করি না, এটাকে মেনলি হোয়াইট করে ছেড়ে দিই। ডেন্টাইনকে আমরা কালার করি খানিকটা ইয়েলোইশ। হ্যাঁ, তুমি কারণে, হ্যাঁ ভগবান, করো করো, করেছো? আচ্ছা, ডেন্টাইনকে আমরা লেবেল করব মেনলি ইয়েলোইশ কালার দিয়ে। ডেন্টাইনের ওপর অনেক সময় প্লেক জমে যায়। হোয়াট ইজ প্লেক? PLAQUE, প্লেক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডেন্টাইনের যে ইয়েলোইশ কালারটা, ওটা যদি আমরা রেগুলার ওয়াশ অফ না করি তাহলে সেখানে প্লেক জমে যায়। ক্লিয়ার? এটা আমাদের দাঁতের বাল্ক তৈরি করছে, দাঁতের বডি দিচ্ছে ডেন্টাইন। নেক্সট চলে এসো, এই পাল্পের কালার সবসময় রেডিশ হয়, ডিপ রেড কালারের হয়, কারণ পাল্প ইজ প্রোভাইডেড উইথ সেভারাল নার্ভস অ্যান্ড সেভারাল ব্লাড ভেসেলস। যখন আমাদের দাঁতে ব্যথা হয়, দেখবে যাদের সেন্সিটিভিটির প্রবলেম আছে তাদের কিন্তু মেনলি এই পাল্পটাই এফেক্টেড হয়। ক্লিয়ার আমার কথাটা? কারণ পাল্পের মধ্যে রয়েছে প্রচুর নার্ভস, সেই জন্য আমাদের দাঁত শিনশিন করে, যাই করে না কেন পাল্পের প্রবলেমের জন্য হয়। দেখতে পাচ্ছ এখানে আমি রুট ক্যানেল দেখিয়েছি। রুট ক্যানেল কোনটা? পাল্প আর এই গামের মধ্যে, পাল্প আর জবনের মধ্যে যেটা ক্যানেল মতো একটা ওপেনিং আছে, এটাকে বলবো রুট ক্যানেল। দেখো এই পাল্প উঠছে, পাল্প ক্যাভিটি উঠছে, এই যে ক্যানেল লাইক যে ওপেনিংটা, এই যে ক্যানেল লাইক ওপেনিংটা, এটাকে বলবো রুট ক্যানেল। অ্যাকচুয়ালি রুট ক্যানেল হচ্ছে আমাদের গামের সাথে টুথের কানেকশন, ব্রিজ।
রুট ক্যানেল আমাদের গামের সাথে টুথের কানেকশন, ক্লিয়ার, যেখানে প্রচুর নার্ভস দিয়ে ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড আছে। আমরা যখন খুব ঠান্ডা খাবার খাই বা খুব গরম খাবার খাই, যেটা আমাদের গাম সেন্সিটাইজ করছে, দাঁতের তো অ্যাকচুয়ালি কোনো সেন্স নেই, কারণ এই যে এনামেলটা তৈরি হচ্ছে একটা হার্ড সাবস্টেন্স ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এখানে আমরা কোনো সেন্স পাবো না। এটা একটা ক্রাউন পরিয়ে ভগবান ছেড়ে দিয়েছে। আমরা সেন্স পাবো কোনখানে? আমরা সেন্স পাবো এই পাল্প দিয়ে, ঠিক আছে। আমরা গামের মধ্যে আমাদের নার্ভস রয়েছে, আর নার্ভ রয়েছে কোথায়? পাল্পের মধ্যে। সো সেন্সিটিভিটিটা এখান দিয়ে ডিরেক্ট এখান দিয়ে ঢুকে পড়ছে, আর তখন আমাদের দাঁতটা শিনশিন শুরু করে দিচ্ছে। হয়েছে? যখন আমরা খাবার দাবার খাই, যখন খাবারের লেফট ওভার পোর্শন দাঁতের গোড়ায় যখন আটকে থাকে বা মুখের মধ্যে কোথাও আটকে থাকে, তখন স্যালাইভার ফার্স্ট ফাংশন হবে কি, সেই আটকে থাকা খাবারটার মধ্যে যেন কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে, সেই জন্য একটা পার্টিকুলার এনজাইম ছাড়া, আমি সেখানে পরে আসছি। কিন্তু যখন মুখটা শুকিয়ে যাচ্ছে, দেখবে ঘুমের সময় ঘুম থেকে উঠলে গলাটা শুকিয়ে যায় না আমাদের? ঘুম থেকে উঠলে দেখে মুখটা ড্রাই লাগে, তাই না? কারণ ঘুমের সময় আমাদের স্যালাইভা কিন্তু সিক্রিশন হয় না। তো সেই সময় স্যালাইভার অভাবে এই ব্যাকটেরিয়াগুলো, যেই ব্যাকটেরিয়াগুলো আনওয়ান্টেড, তারা না খুব মানে র্যাপিডলি গ্রো করে। ওরা না এখান থেকে আস্তে 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 এই যে রুট ক্যানেলটাকে টর্চার করতে শুরু করে, রুট ক্যানেলটাকে ওরা ইনভেট করতে শুরু করে। ব্যাস হয়ে গেল আমাদের ক্যাভিটি, হয়ে গেল ক্যাভিটি। এবারে কি করতে হবে? এই রুট ক্যানেলটাকে, কারণ দেখো দাঁতের মধ্যে না বাকি পোর্শন, ধরো এনামেল, ধরো ডেন্টাইন, এই কোনো জায়গাকে কিন্তু, এটাও কিন্তু ডেন্টাইনের একটা পার্ট, এটা যেমন ডেন্টাইন, এটাও কিন্তু ডেন্টাইন। তো এনামেল, ডেন্টাইন কোনো পার্টকেই ব্যাকটেরিয়া ইনভেট করতে পারে না, যার জন্য কোনো পার্টেই আমাদের ব্যথা হয় না। ব্যথা একমাত্র হয় পাল্পে, সেন্সেশন একমাত্র আমরা বুঝতে পারি পাল্পে, ব্লাড একমাত্র আছে পাল্পে। সো যখন আমাদের দাঁতের মধ্যে কোনো না কোনো ক্যাভিটি হবে, কোনো একটা ব্যাড ফিলিং হবে, তখনই বুঝবো পাল্প অ্যাফেক্টেড হয়েছে। তখন ডাক্তার কি করবে? আমাদের RCT, রুট ক্যানেল ট্রিটমেন্ট, খুব কমন টার্ম। যাদের কম বয়সে দাঁতের মধ্যে পোকা ধরে যায়, ক্যাভিটি হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু দাঁতটাকে পুরো আপরুট করে দেয় না ডাক্তার, পুরো দাঁতটাকে ফেলে দেয় না। কি করে? তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করে এই পাল্প, যেটা অলরেডি ব্যাকটেরিয়া এফেক্টেড, সেই পাল্পটাকে এরকম মানে সরু সরু, কীরকম বলবো, নাট বল্টু দেখেছো? হ্যাঁ, ওটা দিয়ে এরকম ঘুরিয়ে 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 ঢুকে ভেতরের পাল্পটাকে পুরো ফ্রেশ করে দেয়, মানে পুরো ওটাকে খুলে বের করে দেয়। আর ওখানটাতে এরকম টাইপের ডেন্টাইনের মতো একটা হার্ড সাবস্টেন্স দিয়ে ভেতরে একদম ফিল করে দেয়। ফিল করে দিলে কি হলো? নেক্সট টাইম ব্যাকটেরিয়া আর একে কোনো এফেক্ট করতে পারবে না। তার মানে দাঁতটা কিন্তু বডিটা রইলো, আত্মাটা বেরিয়ে গেল। কথাটা ক্লিয়ার হলো? এটা ছিল ওর সোল, এখানে ওর সেন্সেশন ছিল, এটা ছিল ওর সোল, এটা হচ্ছে ওর শুধু বডি। সো এটাকে একদম ফ্রেশ করে দিল, পুরো খুঁড়ে বের করে দিল। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের RCT। কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? লেভেলিং করেছো, ফিগার আউট করেছো, বেশ। বুঝবো? বুঝলাম না। না না, এই জন্য কিছু হবে না। ওই দাঁতটা না, বললাম না, মরা দাঁত হয়ে গেল ওটা। না, ওটা পাবে না। সবই একটু অফ করো, ওটা আমি বলে নিই। স্ট্রাকচার অফ টুথ, দু একটা পয়েন্ট তোমরা লিখে নাও। থ্রি মেইন পার্টস আমরা জানি, যেটা জবনের বাইরে থাকে ক্রাউন, জবনের ভেতরে থাকে রুট, আর যে জাংশনটা থাকে সেটাকে বলবো নেক। সো ক্রাউন, নেক অ্যান্ড রুট। নাম্বার 2, dentine forms the majority of tooth.
ওকে, নাম্বার 3 লেখো এনামেল composed of calcium carbonate and calcium phosphate. হয়েছে? নেক্সট লেখো নাম্বার 4, যেটাকে আমরা পাল্প ক্যাভিটি বলি ওটাকে আরেক কথায় বলবো রুট ক্যাভিটি। সো লিখবে তোমরা রুট ক্যাভিটি is filled with pulp। এটা একটুখানি মার্ক করবে। আমরা জেনারেলি এটাকে বলি পাল্প ক্যাভিটি, কিন্তু তোমরা এখন পেলে এটাকে রুট ক্যাভিটি বলা হয়। কেন? যখন তোমরা আম খাচ্ছ, সাপোজ তোমরা আম খাচ্ছ, আমের পাল্প কোনটাকে বলি? যেটা নরম মাংসল জায়গা সেটাকে তো পাল্প বলবো। ঠিক সেরকম করে টুথকে প্রেস করলে দেখা যাবে পাল্প হচ্ছে টুথের সেই ভেতরের নরম মাংসল জায়গাটা। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রুট ক্যাভিটি। Whenever a cavity is left inside the root, then it is called root cavity and it is filled with a substance which is very soft in nature. That's why it is called pulp. Clear? Next. নেকটা সাপোজ দাঁড়াও, এটা যদি টুথ হয়, এটা হচ্ছে ক্রাউন, এইটা হচ্ছে রুট, আর মাঝখানের এই জায়গাটুকুনি হচ্ছে নেক। কনস্ট্রিকশনটাকে বলবো নেক। ক্লিয়ার? 4 নাম্বার 5 চলো, root canal is the narrow extension of pulp cavity. ঠিক যেখান দিয়ে পাল্পটা যাবে তার এই যে সামনের একদম ফ্রন্টাল যে ন্যারো এক্সটেনশন, ন্যারো ক্যানেল শেপের স্ট্রাকচার, সেটাকে বলবো রুট ক্যানেল। আর ইম্পর্টেন্ট ইনফরমেশন, apical foramen is the opening of root canal. Apical foramen is the opening of root canal. মৌনিশা বলো দেখি, রুট ক্যানেলের ফাংশন কি? আগেই বললাম যে এটা হচ্ছে জাস্ট ওপেনিং, এটা ওপেনিং, তো এর ফাংশনটা কি হতে পারে একটু ভাবো। ভেরি গুড, ইট অ্যালাউ দ্য এন্ট্রান্স অফ নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস। লিখতে হবে, এটা মাথায় থাকবে আশা করি। চলো, এই চলে গেল আমাদের টুথের স্ট্রাকচার। নেক্সট চলো চলে যাচ্ছি স্যালিভারি গ্ল্যান্ড। মুছে দিচ্ছি। প্রীতম, তুমি লিখছো কি এখনো নাকি মুছবো? আচ্ছা, স্যালিভারি গ্ল্যান্ড সম্বন্ধে ফার্স্ট একটুখানি বলে নিই।
আমাদের মাউথে 3 পেয়ার স্যালিভারি গ্ল্যান্ড আছে। নামগুলো কি কি? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। জাস্ট মাথায় রাখবে সাবম্যান্ডিবুলার প্যারোটিড সাবম্যান্ডিবুলার যে স্যালিভারি গ্ল্যান্ড সব থেকে হায়েস্ট অ্যামাউন্টে আমাদের স্যালাইভা সিক্রিশন করছে। কেমন? প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আমাদের মোস্ট মেজর স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে পড়ছে, ঠিক কানের সামনের দিকে এরকম রিজিয়ন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, যার জন্য এখানটাতে একটুখানি কনস্ট্রিকশন হলে দেখবে খুব লাগে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে, এখানে একটুখানি চাপ দিয়ে দেখবে যেন মনে হচ্ছে মুখের মধ্যে পুচ করে খানিকটা স্যালাইভা বেরিয়ে গেল, এখানে চাপ দিয়ে দেখবে। ঠিক আছে, ঠিক তারপরে আমরা ম্যান্ডিবল বলি বা সাবম্যান্ডিবুলার, অন্য টার্ম বলবো সাবম্যাক্সিলারি। ম্যান্ডিবল মানে হচ্ছে মাড়ি বা জ বা গাম, ম্যাক্সিলা মানে হচ্ছে দাঁত। সো সাব মানে হচ্ছে কাছাকাছি বা বিলো পোর্শন। কথাগুলো বুঝতে পারছো কি বলছি? আমাদের মাড়ির ঠিক নিচে বা আমাদের দাঁতের কাছাকাছি যেই তোমার স্যালিভারি গ্ল্যান্ড আছে সেটাকে বলবো সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি স্যালিভারি গ্ল্যান্ড। ঠিক আছে, লিঙ্গুয়াল পোর্শন কোনটা? আমাদের জিভ হচ্ছে লিঙ্গুয়াল পোর্শন, তো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হবে জিভের নিচে। এই 3টে স্যালিভারি গ্ল্যান্ড কন্টিনিউয়াসলি স্যালাইভা সিক্রিট করছে। স্যালাইভার মেইন ফাংশন কি কে বলতে পারবে? ডাইজেশন। হোয়াট ইজ বোলাস? আচ্ছা, তুমি বলছো এটা নরম হবে, কি দিয়ে নরম হবে জিনিসটা? স্যালাইভা দিয়ে। যদি ধরো এরকম করি, আমি খাবারটার মধ্যে জল মিশিয়ে খাই, তাহলে সেটা কি বোলাস হবে? কেন না? যেইভাবে তুমি বোলাস বলে সেইভাবেই আমি জল মেশাবো, বেশি জল মেশাবো না, আমি একদম লিকুইড করে দেবো না, খানিকটা জল মেশালাম। মানে খাবারের সঙ্গে যখন স্যালাইভা মিশবে, নট এনি লিকুইড, অনলি স্যালাইভা মিশে সেটাকে বোলাসে কনভার্ট করবেন। এবারে বলো কি বলছিলে? অঙ্কন বলছিলে, তার মধ্যেই কি দেখাচ্ছ? আমি বলছি স্যালাইভারি গ্ল্যান্ডের মানে স্যালাইভার মেইন ফাংশনটা কি? সেম, পেরিস্টালসিস। কে বলছে? দেবদীপ বলছো পেরিস্টালসিস? ধরো আমি তোমাদেরকে অপশান দিলাম যে স্যালাইভারি গ্ল্যান্ডের মেইন ফাংশন ডাইজেশন করা নাকি মানে অ্যাক্সেসরিজ যে ফাংশনগুলো বললো যে ব্যাকটেরিয়া কিল করা বা সাপোজ মাউথ ক্লিন করা, কোনটা হবে? ডাইজেশন করা। এই তো দুখানাই অপশান, আর কোনো কিছু দেবো? বলো কী হতে পারে? তুমি বলছো যে খাবার ডাইজেস্ট করা, আর কেউ কিছু বলবে? জাম কিল করা। আর কেউ কিছু বলবে? জাম। অ্যাকচুয়ালি সেটাই, কারণ স্যালাইভারি অ্যামাইলেজ যেটা বেরোয় ওটার মধ্যে জানবে একটাই তোমার এনজাইম থাকছে, ওর শুধু ক্যাপাসিটি হচ্ছে সামান্য, খুব সামান্য অ্যামাউন্টে কার্বোহাইড্রেটকে জাস্ট একটুখানি ব্রেকডাউন করা, আর কাউকে কিন্তু ও ব্রেকডাউন করতে পারবে না। তোমরা বলবে যে স্যালিভারি লাইপেজ আমি একটা নাম দিয়েছিলাম তো, কিন্তু ও কিন্তু অ্যাক্টিভেট না, ও হচ্ছে ইনঅ্যাক্টিভেট ফর্মে বেরোয়। ও যখন স্টমাকের কাছে গিয়ে পৌঁছবে, গ্যাস্ট্রিক জুস যখন পাবে, তখন স্যালিভারি লাইপেজ কিন্তু অ্যাক্টিভেট হবে। তার মানে স্যালাইভারি জুসের কিন্তু মেইন ফাংশন ডাইজেশন করা হয় না, মেইন ফাংশন হচ্ছে মাউথকে ক্লিন রাখা, ব্যাকটেরিয়াল ইনগালফ থেকে আমাদেরকে বাঁচানো। ক্লিয়ার? তো এখন আমরা স্যালিভারি গ্ল্যান্ড সম্বন্ধে কয়েকটা পয়েন্ট লিখে নিই। অনসেট অফ এন্টারিং অফ ফুড, স্যালাইভা কিন্তু সবসময় সিক্রেট। হ্যাঁ, তোমরা বলো সবসময় তো মাউথ ওয়াটার থাকে, কিন্তু স্যালাইভা সবসময় সিক্রেট হলেও যেই মোমেন্টে খাওয়ার মুখে দিচ্ছি সঙ্গে সঙ্গে 3টে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে অ্যাট দ্য সেম টাইম স্যালাইভা বেরোচ্ছে। সেই জন্য আমি লিখছি হোয়েন ফুড এন্টার ইনটু মাউথ then saliva secretes।
স্যালাইভার মধ্যে কী কী রয়েছে? স্যালাইভার মধ্যে মেইন দুখানা এনজাইম রয়েছে, তার মধ্যে ফার্স্টেই হচ্ছে লাইসোজাইম। শ্রেয়সী বলো, লাইসোজাইম আমাদের স্যালাইভা ছাড়া আর কোন গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে? দাঁড়াও শ্রেয়সী বলবে, তুমি জানো, একটুখানি মনে করো তো। যেখানে হাত দিচ্ছ কোন জায়গা? হ্যাঁ, তুমি ফোরহেডে হাত দিচ্ছিলে, তুমি তো এখানে হাত দিচ্ছিলে, তো কী আছে ওখানে? এক্স্যাক্টলি, এই জন্য দেখবে চোখে কিছু ঢুকলে আমরা একটুখানি চোখের থেকে জল ফেলে দিই, কেন? যে ওই লাইসোজাইমটা যেন ম্যাটারটাকে কিল করে দিতে পারে। লেখো এটা এক্সোক্রিন গ্ল্যান্ড। উই নো স্যালাইভারি গ্ল্যান্ড ইজ অ্যান এক্সোক্রিন গ্ল্যান্ড। It secretes fast substance এর নাম লেখো। লাইসোজাইম, যার ফাংশন it ruptures bacterial cell wall. ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি তোমাদের বলেছিলাম ব্যাকটেরিয়াকে মারবার জন্য সবথেকে এফিশিয়েন্ট উপায় হচ্ছে ওর সেল ওয়ালটাকে নষ্ট করে দেওয়া। সাধারণত বলো, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কোন স্পেশাল সাবস্টেন্স থাকে যেটা আর কারোর থাকে না? ভেরি গুড, পেপটাইড ও গ্লাইকেন, আমরা পড়েছি এটা। সো লাইসোজাইম এফিশিয়েন্টলি ব্যাকটেরিয়াকে নষ্ট করছে। নাম্বার 2 লেখো, ল্যাক্টোফেরিন। এটা কিন্তু তোমাদের নিটে যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট টার্ম, ল্যাক্টোফেরিন। FE দিয়ে আমি লিখলাম, কোনো বইতে PH দিয়েও লেখা থাকে এটা। ল্যাক্টোফেরিন, ইট স্টপস ব্যাকটেরিয়াল গ্রোথ। স্টপ ব্যাকটেরিয়াল গ্রোথ। হ্যাঁ, তো এনজাইম, আমি আসছি পরে। মানে এটা হচ্ছে ওর মেইন দুখানা কম্পোনেন্ট, যার জন্য ও আমাদের মাউথটাকে ক্লিন করতে হেল্প করছে, মাউথ, টুথ, পুরো ওরাল ক্যাভিটিকে ক্লিন করতে হেল্প করছে। এগুলো ছাড়া আমাদের স্যালাইভা কী কী সিক্রেট করে লেখো? IgA, ইমিউনোগ্লোবিউলিন A, ঠিক আছে? ও কী করবে? ও অ্যান্টিবডি প্রোডাকশান করবে। যখনই কোনো অ্যান্টিজেন, কোনো ফরেন সাবস্টেন্স ঢুকবে, ও অ্যান্টিবডি প্রোডাকশান করবে। সার্টেন এনজাইমসের মধ্যে কী কী সিক্রেট করবে? এক হচ্ছে অ্যামাইলেজ, আর একটা করবে লাইপেজ। যেহেতু স্যালাইভা থেকে সিক্রেট হচ্ছে, সেই জন্য এগুলোর প্রত্যেকের নামের আগে স্যালিভারি অ্যামাইলেজ, সিমিলারলি স্যালিভারি লাইপেজ আমরা লিখব। তোমরা লিখে নিতে পারো স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি লাইপেজ, বা এমনি লিখেও করতে পারো। আমরা অনেকে জানি না, স্যালিভারি গ্ল্যান্ড থেকে বেরোয় ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। MCQতে আসে। অনেকভাবে আসতে পারে, শুধু ইনফরমেশনটা মাথায় রাখবে, ঠিক আছে? বিশেষ করে যে নেগেটিভ সেন্টেন্সগুলো যখন আসে না, ওখানটাতে ভীষণ গণ্ডগোল হয়, নেগেটিভ সেন্টেন্স কম্বিনেশন ওগুলোতে। নাম্বার 5 চলো,
স্যালাইভার মেইন ফাংশন লেখো, মেইন ফাংশন, এটাও আসে এমসিকিউতে। মেইনটেইন oral hygiene, that means it cleans our mouth and teeth. একটা জিনিস বলছি, লিখে নাও, বলছি মেশিন হ্যান্ডরাইটিংটা একটুখানি বেটার করতে হবে। দেখো আগের দিন তোমাদেরকে বলছিলাম যে আমাদের টাঙের ওপর কতগুলো প্যাপিলা থাকে, বলেছিলাম তো টেস্ট বাড কিন্তু টাঙের ওপর এরকম ফুটো ফুটো থাকে না। টেস্ট বাড অ্যাকচুয়ালি আমাদের টাঙের মধ্যে যে প্যাপিলাগুলো থাকে, প্যাপিলার ভেতরে থাকে টেস্ট বাড। ক্লিয়ার? তো সেক্ষেত্রে বলছেন ট্যাকটাইল রিসেপ্টর, মনে আছে একটু একটু ট্যাকটাইল রিসেপ্টরের কথা বলেছিলাম। ট্যাকটাইল রিসেপ্টর যখনই আমরা কোনো খাবার যখন মুখে দেবো, সঙ্গে সঙ্গে ট্যাকটাইল রিসেপ্টরগুলো অ্যাকচুয়ালি ওই খাবারের টেস্টটাকে আমাদের রিসিভ করতে হেল্প করবে। রিসিভ করলো ট্যাকটাইল রিসেপ্টর, সেন্স করবে কে? টেস্ট বাড। ক্লিয়ার? তো আমাদের এই যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো বা ধরো আমাদের টাংটা যে অ্যাকশানটা শো করছে, রিফ্লেক্স অ্যাকশানটা শো করছে, এই রিফ্লেক্স অ্যাকশান কিন্তু দু রকমেরই হয়। একটা হচ্ছে ইনবর্ন, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আমরা এই দুরকম রিফ্লেক্স কোনো একটা ক্লাসে পড়ে এসেছি এর আগে, তাই তো? পড়ে এসেছি। তো ইনবর্ন কোনটা? যে খাওয়ার মুখে দিলে সঙ্গে সঙ্গে স্যালিভেশন শুরু হয়, যেটা আমি তোমাদের ফার্স্ট পয়েন্টে লিখে দিয়েছিলাম, যে যখন খাবারটা মুখে যাবে অন এন্টারিং অফ ফুড স্যালাইভা সিক্রেশন স্টার্টস। কিন্তু প্র্যাকটিক্যালি কি তাই হয়? অনেক সময় খাবার দেখে একটা জিভে জল চলে আসে না? ওটা কেন হচ্ছে? ওটা হচ্ছে অ্যাকওয়ার্ড। কারণ সেই খাবারটা আমার নোন, সেই টেস্টটা আমি পেয়ে গেছি আগে। তো সেই টেস্টটা যখন ফার্দার পাবো বা পাইনি হয়তো, বা আমি আগে পেয়ে এসেছি, এখন দেখছি চোখের সামনে সেই খাবারটা, অটোমেটিক্যালি সেই খাবারের টেস্টটা মাথায় চলে আসলো আর আমার স্যালিভা সিক্রেশন শুরু হয়ে গেল। এটা আমরা পেয়েছি প্যাভলভের এক্সপেরিমেন্টে। তোমরা পেয়েছো? ভেরি গুড। প্যাভলভের এক্সপেরিমেন্ট কী করেছিল প্যাভলভ? আচ্ছা আমি বলি, শোনো। প্যাভলভ কী করেছিল তোমরা মোটামুটি সবাই জানো, তারপর রিপিট করে দিচ্ছি। একটা কুকুরকে মাংস খাইয়েছিল। একটা কুকুরে কিন্তু এই সেন্সটা ভীষণ, মানে আমরা যেটা বলি কুকুরের সিক্সথ সেন্স, এটা কিন্তু 6 নাম্বার কোনো সেন্স নেই, ওদের এই 5খানাই সেন্স রয়েছে। বাট ওদের সেন্সটা, যে স্মেলিংয়ের সেন্সটা না প্রচণ্ড তীব্র হয়। তো কী করেছিল প্যাভলভ? কুকুরটাকে একদিন মাংস খাওয়ালো, একটা টাইমে মাংস খাওয়ালো, খাইয়ে একটা ঘন্টা বাজিয়ে দিয়েছে। তার মানে কুকুর কী করলো? দুটো ঘটনাকে কোঅর্ডিনেট করে ফেললো, মাংস খাওয়া, ঘন্টা বাজানো। ক্লিয়ার? সেকেন্ড দিন ঘন্টা বাজালো, তারপর মাংস খাওয়ালো, একই ঘটনা রিপিট করলো। থার্ড নম্বর দিন ওকে আর মাংস দিল না, শুধু ঘন্টা বাজিয়ে দিল। দেখা গেল ওর মুখ থেকে টপ টপ করে স্যালিভেশন হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি হলো? যখনই ঘন্টা বাজালো সঙ্গে সঙ্গে ওর মাথায় স্ট্রাইক করলো যে খাবারটা তো আসবে। দ্যাট ইজ অ্যান অ্যাকোয়ার্ড রিফ্লেক্স, ইট ইজ নট ইনবর্ন রিফ্লেক্স। কুকুর কিন্তু জানে না ঘন্টা বাজলেই যে খাবার আসবে, কুকুর এটা এক্সপিরিয়েন্স করেছে, তবে কুকুর জানলো যে ঘন্টা বাজলেই খাবার আসবে। সো স্যালিভেশন ইজ বোথ অ্যাকোয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইনবর্ন রিফ্লেক্স। ক্লিয়ার? তো তোমরা একটা পয়েন্ট লিখে নাও এখানে, onset of entering of food tactile receptor activates and secrete saliva. ট্যাকটাইল রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যায়, তখন স্যালিভেশনটা স্টার্ট হয় বা স্যালাইভা সিক্রেশনটা স্টার্ট হয়।
সরে যাবো? তোমরা তো সবাই নিট দিচ্ছ, এইটা ফিনিশ হয়ে যাওয়ার পর আমাকে একবার মনে করাবে, এখানে কয়েকটা পয়েন্ট এক্সট্রা মিনিটের জন্য বলে দেবো, ঠিক আছে? লাস্ট লেখো, স্যালিভেশন ইজ আ রিফ্লেক্স অ্যাকশন। Salivation is a reflex action. ফ্যারিংস সম্বন্ধে আমরা এর আগের দিন পেয়েছিলাম। এই যে মাউথ থেকে যে টিউবটা বেরোচ্ছে এটাই তো মেনলি ফুড পাইপ, এটাই পেছন দিক দিয়ে বেঁকে গিয়ে আমাদের ফুড প্যাসেজ প্রোভাইড করছে। দিস ইজ অ্যাকচুয়ালি pharynx, this is food pipe, this is a mouth cavity, this is mouth cavity, this is food pipe and it is the actual pharynx. আর ন্যাসাল প্যাসেজ এখান দিয়ে যাচ্ছে, যে ন্যাসাল প্যাসেজটাও আলটিমেটলি এই ফ্যারিংসের সাথে মিশে যাচ্ছে, যেটা যে তুমি আয়ুষী তুমি গন্ডগোল যেটা করছিলে, ন্যাসাল প্যাসেজটা আলাদা, ফুড পাইপটা আলাদা, কিন্তু পরবর্তী সময় যে একটা কমন প্যাসেজ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলছি ন্যাসাল হোল আর এটাকে বলবো ন্যাসাল নিয়ার, ঠিক আছে? এনিওয়ে, তো এই যে ফ্যারিংসের এই পোর্শনটাকে আমরা তিনটে লেভেল করেছিলাম। এটা ন্যাসাল নিয়ার, ইম্পর্টেন্ট না, তোমাদের আসবে না, না না অত ইম্পর্টেন্ট না, সেরকম কিছু না, জাস্ট আমি বললাম, জাস্ট শুনে রাখো। আচ্ছা, আমরা এই ফ্যারিংসটাকে তিনটে পোর্শনে ভাগ করেছি। তোমরা পয়েন্ট লিখবে, ফ্যারিংস ইজ 12 সেন্টিমিটার লং, কোয়েশ্চেন আমার সময় আসতে পারে। ফ্যারিংস ইজ 12 সেন্টিমিটার লং ভার্টিক্যাল ক্যানেল। অবশ্যই তোমরা জানো ফ্যারিংস কিন্তু এই পেঁচানো ব্যাপারটা কিন্তু ফ্যারিংস না, ফ্যারিংস হচ্ছে এই জায়গা থেকে, এই যে ভার্টিক্যাল ক্যানেল যেটা, সেটা মানে এই পুরোটাকে হচ্ছে ফ্যারিংসের মধ্যে ধরবো, এটা কিন্তু ফ্যারিংসের পার্ট হবে না, এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটির পার্ট, গুলিয়ে ফেলো না, ভার্টিক্যাল ক্যানেল ইট ইজ। কোনখান থেকে স্টার্ট হচ্ছে? আমাদের সফট প্যালেট থেকে। আমরা পড়েছিলাম যে আমাদের মাউথের যে আপার রুফটা আছে, এই রুফে দুখানা প্যালেট আছে, সামনের দিকে হার্ড প্যালেট আছে, পেছন দিকে সফট প্যালেট আছে। সফট প্যালেটের বিহাইন্ড পোর্শন থেকে ফ্যারিংস স্টার্ট হচ্ছে। পয়েন্ট লেখো, ইট স্টার্টস ফ্রম সফট প্যালেট। Next, provide common passage for food and air. Provide common passage for food and air. Next point লিখবে, next point লিখবে, it provide a passage to the food from oral cavity to esophagus, from oral cavity to esophagus। দুখানা লাইন কিন্তু অত্যন্ত কোরিলেটেড টার্ম আছে। হ্যাঁ বলছি, it passes the food from oral cavity to esophagus। বলো। হ্যাঁ একদম দেবে, ও দেবে, ই দিয়ে স্টার্ট করে, বাট অনেক দিন আগে থেকে ও দিয়েই স্টার্ট হয়ে গেছে, তোমরা ও দিয়েই লেখো, বুঝলে? ফলো করবে এনসিইআরটি কী দিচ্ছে।
আচ্ছা, আগের লাইনে আমি বললাম যে ফ্যারিংস হচ্ছে একটা কমন প্যাসেজ ফ্রম ওরাল ক্যাভিটি টু ইসোফ্যাগাস। নেক্সট চলো, গালেট লিডস, গালেটটাকে একটুখানি আন্ডারলাইন করে দেবে, গালেট, GULLET, গালেট। গালেট হচ্ছে একটা ওপেনিং, গালেট লিডস ইনটু দ্য ইসোফ্যাগাস। সাপোজ এই যাচ্ছে ইসোফ্যাগাস, তার ওপরে এই হচ্ছে ফ্যারিংস, তো গালেট হচ্ছে এখানে একটা এরকম রাউন্ড শেপের একটা জায়গা, একটা ওপেনিং টাইপের, এটাকেই গালেট বলবো। গালেট কী করছে? হ্যাঁ, জাংশন, এটা কিরম বলে বেল্টের মতো একটা জায়গা, গালেট, হয়েছে। নেক্সট লেখো, walls of pharynx are lined by voluntary muscle. Walls of pharynx are lined by voluntary muscles for swallowing of food. For swallowing of food. Next চলো, esophagus. হ্যাঁ বলো। ডিফারেন্স আছে ব্যাকটেরিয়া আর ইসোফেগাসের মধ্যে। ইসোফেগাসটা কি যখন ফাঁকা থাকে তখন কি ইয়ে থাকে, মানে বলো, টুটে যায়, কন্ট্রাক্ট হয়ে যায়। ইসোফেগাস ফাঁকা থাকে মানে বুঝলাম না। যখন ভ্যাকেন্ট থাকে, যখন কোনো ব্যাকটেরিয়া তো যেমন আছে, ব্যাকটেরিয়া তো রিং করে দিয়ে ধরাটা ব্যাকটেরিয়াল রিংস এই পানিতে দিয়ে কিন্তু ইসোফেগাস যখন ফাঁকা থাকে তখন কোনো প্যাসেজ হচ্ছে না, ফাঁকা থাকে। তাহলে কি করে ডিফেক্ট হয়ে যাবে? হ্যাঁ, এবার তুমি যদি এটা বলে থাকো তাহলে আমি বলবো ন্যারো হয়ে যায়, কুকড়ে যাবে না, মানে এরকম দুমড়ে মুচড়ে যাবে না, এটা ন্যারো হয়ে যাবে। এবার যখন এখান দিয়ে যখন ফুড পাস করবে, তখন সাপোজ ফুডটা এখানে এসছে, তখন এই জায়গাটা অটোমেটিক্যালি ফুলে যাবে আর এই জায়গাটা ন্যারো থেকে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, অপর দিক প্রেশার আসবে আর নিচে দিয়ে আমরা এটা বেসলেস করব। যেখানে খাবারটা যাবে সেটাকে এনর্মাসলি ফুলিয়ে দেবে। খাবারের বোলাস তুমি যত বড় গ্রাস নেবে, তোমার কিন্তু তত বড় করে এটা চওড়া হতে থাকবে। দুমড়ে মুচড়ে এইটুকুনি হয়ে যাবে না, বাট সাইড বাই সাইড ন্যারো হয়ে যাবে। তোমাদের কি কনসেপ্ট ছিল বলো? তোমাদের অঙ্কন কি কনসেপ্ট ছিল? তুমি কি বলছিলে ব্যাপারটা? আমি বলছিলাম যে যখন কিছু মানে খাওয়া হচ্ছে না, তখন কি মানে কিরকম স্টেটে থাকবে? এই তো একদম ন্যারো, এই যে ন্যারো হয়ে যাবে একদম। খাওয়ার সময় জায়গাটা জাস্ট ওইটা, টার্মটা দেখেছি সেটা মানে হচ্ছে তুমি মুছে যাবে। না না না, মানে এই তো এরকম ন্যারো হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলো, ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসে তোমরা লেখো, দু একটা পয়েন্ট লিখে নাও। মাস্কিউলার ট্র্যাক্ট, ইসোফ্যাগাস একটা মাস্কিউলার ট্র্যাক্ট দ্যাট পাসেস ফুড ফ্রম মাউথ টু স্টমাক। খুব ভালো করে ফলো করবে, কে ফুডটাকে কোনখান থেকে কোনখানে পৌঁছচ্ছে। একটু আগে বললাম ফ্যারিংস ফুডটাকে মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি থেকে ইসোফ্যাগাসে পৌঁছচ্ছে, ইসোফ্যাগাস ফুডটাকে ফ্যারিংস থেকে স্টমাকে নিয়ে গিয়ে পৌঁছচ্ছে। এই জাংশনগুলো মাথায় রাখবে। কোনটা বলো? আরেকবার বলো, আমি বুঝলাম না। হ্যাঁ, দেখো, ফ্যারিংস passes the food from mouth to stomach. Oh sorry, esophagus. Esophagus passes the food from mouth to stomach. বা বেটার তুমি লিখতে পারো ফ্যারিংস টু স্টমাক, একই হলো। মানে আমার মোদ্দা কথা হচ্ছে কোনখানে পৌঁছচ্ছে, স্টমাকে পৌঁছচ্ছে। একটা টিপিক্যাল ব্যাপার থাকে ইসোফ্যাগাসের মধ্যে। সাপোজ এই হচ্ছে ইসোফ্যাগাস, লম্বা টিউব, এর একদম ফার্স্টের পার্টটা তৈরি হবে একটা আমি তো ফার্স্টেই বললাম মাস্কিউলার ওয়াল হয়, এটা ফার্স্টের পার্টটা তৈরি হবে স্কেলিটাল মাসেল দিয়ে, মানে ভলেন্টারি মাসেল দিয়ে। যেখানটাতে আমরা ফুডটাকে সলো করা অবধি যেটুকু আমাদের হাতে রয়েছে সেইটুকুনি পার্ট তৈরি হবে স্কেলিটাল মাসেল দিয়ে। মিডল পোর্শন যেটা আমাদের হাতে আছে অথচ নেই, সেটা স্কেলিটাল মাসেল অ্যাজ ওয়েল অ্যাজ ইনভলেন্টারি মাসেল দিয়ে তৈরি হবে। আর লাস্ট পোর্শন, এটা আমাদের হাতের বাইরে চলে গেল,
ফুড এবার কি করবে তার উপর ডিপেন্ড করছে। ফুড এদিকে যাবে ডাইজেস্ট হবে নাকি এদিকে উঠে ভমিটিং হবে, সেটা ডিপেন্ড করছে এই মুভমেন্টের ওপর। এখানে হচ্ছে শুধুমাত্র ইনভলিন্টারি মাসল। হ্যাঁ হ্যাঁ, স্ফিংটার তো পরে, এখান থেকে যখন স্টমাকে গিয়ে ঢুকছে তখন এখানে স্ফিংটার, এখানটাতে এখন স্ফিংটার বসবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা লিখবে, তোমরা স্টেটমেন্ট লেখো, আপার পার্ট অফ ইসোফ্যাগাস, দেবদীপ লেখো, আপার পার্ট অফ ইসোফ্যাগাস ইজ লাইন্ড বাই স্কেলিটাল মাসল, middle part by skeletal as well as involuntary muscle, and lower part by involuntary muscle মানে স্মুথ মাসল। একটা স্টেট, হ্যাঁ, ইনভলিন্টারি মাসল লিখতে পারো, স্মুথ মাসল লিখতে পারো, যা ইচ্ছে। একটা স্টেটমেন্ট জাস্ট শুনে রাখো, আমি এটা ছবি এঁকে দেখিয়ে দেব, যে আমাদের ইসোফ্যাগাসের মধ্যে দুখানা স্ফিংটার থাকে, লম্বা টিউব তো, এর মুখের দিকে মানে সামনের দিকে একটা স্ফিংটার থাকে, পেছন দিকে একটা স্ফিংটার থাকে। তো স্টেটমেন্টটা লেখো, টু স্ফিংটার্স upper and lower gastroesophageal sphincter। আপার মানে এটাকে বলা হয় আপার গ্যাস্ট্রোইসোফ্যাগাল স্ফিংটার, আর নিচেরটাকে বলা হয় লোয়ার গ্যাস্ট্রোইসোফ্যাগাল স্ফিংটার। তোমরা কমন লেখো আপার অ্যান্ড লোয়ার গ্যাস্ট্রোইসোফ্যাগাল স্ফিংটার। এইটুকু জানলেই বোর্ডের জন্য চলে যাবে। এবার আমি ছবি এঁকে পরে দেখাচ্ছি। আপার অ্যান্ড লোয়ার গ্যাস্ট্রোইসোফ্যাগাল স্ফিংটার। কেন গ্যাস্ট্রোইসোফ্যাগাল বলা হচ্ছে? কারণ ইসোফ্যাগাসটা গিয়ে কানেক্ট করছে গ্যাস্ট্রিক অর্গ্যানের সাথে, আর এই স্ফিংটার, দুটো স্ফিংটারই কী করছে, গ্যাস্ট্রিক অর্গ্যানের এগেনস্টে ওকে প্রোটেকশন দিচ্ছে। কারণ এখান দিয়েও খাবারটা এই ডিরেকশানে নামবে, এখান দিয়েও খাবারটা নিচের ডিরেকশানে যাবে। তো দুটো স্ফিংটারই প্রিভেন্ট করছে গ্যাস্ট্রিক জুসকে বাপসি মানে কি বলবো, মানে রিটার্ন করতে প্রিভেন্ট করছে। এখান থেকে তো গ্যাস্ট্রিক জুস বেরোবে, তো ডেঞ্জারাস জুস, গ্যাস্ট্রিক জুস। দেখবে ডাক্তাররা আমাদেরকে বলবে কি প্রত্যেক 4 ঘন্টা পর পর খাও। কেন? একদম একদম, এখান থেকে গ্যাস্ট্রিক জুস বেরোচ্ছে, তো এই গ্যাস্ট্রিক জুস যদি খাওয়ার না পায়, ও আপনি বেরিয়ে গিয়ে করবে কি, চারদিকে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে পুরো অ্যাসিডিটি করবে, দিনের পর দিন অ্যাসিডিটি হতে 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 পেটে আলসার হয়ে গেল। তো ঘটনাটা হচ্ছে এই গ্যাস্ট্রিক জুসটা যেন কোনোভাবে ওপর দিকে না উঠে আসে, তখন মনে হয় কি যেন বুকে জ্বালা হচ্ছে। কখনো তোমরা ফেস করেছো গ্যাস অম্বল, বুকে জ্বালা হয় না? ওই জন্য হয়। আমি আসছি, ওই জায়গাটাতে আসছি। ক্লিয়ার হলো স্ফিংটারটার ব্যাপার? অফ করো।